আয়ান তিথিকে আলতোভাবে কোলে তুলে নিয়ে নিজের রুমে আসলো। সে নিজে কাঁধ দিয়ে সশব্দে দরজাটা বন্ধ করলো। এরপর মুহূর্তে এক ঝটকায় তিথিকে ধরে এনে বিছানায় নরম গতিতে ফেলে দিল। তিথির দিকে তাকিয়ে আয়ানের চোখ দুটো যেন উত্তেজনায় জ্বলছে। সে খাটের পাশে স্থিরভাবে দাঁড়িয়ে গম্ভীর চাপা স্বরে বলল, যে কন্ট্রোলটা নিজের শারীরিক ইচ্ছেগুলো দমন করে রাখার চেষ্টা আমি এতদিন ধরে সামলে এসেছি, যখন থেকে নারী পুরুষের স্বাভাবিক চাহিদাগুলো বুঝতে শিখেছি, তুই সেই বাতটা আজ চূর্ণ করে দিলি। তোর আদর চাই তো? ঠিক আছে, দাঁড়া, তোকে আদর করছি। এমন আদর করব যে কালকে তুই এই বিছানা ছেড়ে সহজে হাঁটতেও পারবি না। কথাটা শেষ হতেই আয়ান আর এক মুহূর্তও অপেক্ষা না করে সে বহুদিনের ক্ষুধার্ত শিকারী তার শিকারকে দেখছে এক ঝাপটে তিথির উপর ঝাঁপিয়ে পড়ল। আয়ান এক মুহূর্তেও সময় নষ্ট না করে তিথির ওপর ভারী হয়ে চেপে বসল। তার মুখটা বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে অধিকারের সাথে তিথির কোমল ঠোঁটজোড়া গিলে নিল। সেখানে আদরের নেশ মাত্র ছিল না, ছিল কেবল বন্যা দখলদারি। তীব্র চুম্বনের মধ্যে সে হিংস্রভাবে কামড় বসাতে শুরু করলো, যেন প্রতিশোধ নিচ্ছে। কামড়ের তীব্র জ্বালায় তিথি নিজের অজান্তেই আয়ানকে একবার সরাতে চাইল। তার হাতটা হালকা করে আয়ানের পিঠে ঠেকল। তিথির এই ক্ষীণ প্রতিরোধ আয়ানের উত্তেজনাপূর্ণ ক্রোধকে যেন আরও জ্বালিয়ে দিল। সঙ্গে সঙ্গে সে দুহাতে তিথির দুটি কবজি ধরে বিছানার সাথে পিন করে দিল। এরপর তার আগ্রাসী মুখটা তিথির ঠোঁটে আরও চেপে ধরল, যেন ছুরি দিয়ে চিরে ফেলছে। মনে হচ্ছে এই কামড় বা চুম্বন নয়, বরং শারীরিক লড়াইয়ের মাধ্যমে আয়ান তার গভীরতম ক্ষোভ প্রকাশ করছে। এই নিষ্ঠুর নীরব ঝগড়ার যন্ত্রণায় তিথির চোখ থেকে বাঁধ ভাঙা জলের মতো অশ্রু গড়িয়ে পড়ল। আয়ান দীর্ঘ নির্মম এক ঝগড়ার পর তিথির ঠোঁট ছাড়ল। এই অগ্নি পরীক্ষার শেষে তিথির ঠোঁটে কেটে গিয়ে রক্ত ঝরছে। আয়ান তিথি দুজনেই হাঁপাতে লাগলো। তাদের শ্বাস প্রশ্বাস রুমে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। যন্ত্রণা আর আকস্মিকতায় তিথি কাঁদো কাঁদো স্বরে কষ্টে শ্বাস নিতে নিতে আয়ানকে বলল, ব্যথা দিচ্ছ কেন? আমি তোমায় আদর করতে বললাম, তুমি এইভাবে আঘাত করছো কেন? আয়ান তখনও নিজের সংযম হারা অবস্থায় হাঁপাচ্ছে। তিথির ঠোঁটে ঝরে পড়া তাজা রক্ত সে নিজের জিভ দিয়ে ধীরে ধীরে চেটে নিল। তার চোখে ছিল দখলদারির এক তীব্র চানি। এরপর কঠিন অথচ উত্তেজনক স্বরে সে বলল, ডোন্ট বি আপসেট আদরে, একটু আড্ডু ব্যথা তো লাগেই, এখনও তো আসল ব্যথায় কাজই শুরু হয়নি। কথাটা শেষ করে আয়ান যেন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। সে নিঃশ্বাসের উত্তাপ ছড়াতে ছড়াতে তিথির ঘাড়ে নরম মাংসল অংশে কষে দাঁত বসিয়ে দিল। কামড়ের তীক্ষ্ণ যন্ত্রণার তিথির মুখ থেকে একটা চাপা কাতর চিৎকার বেরিয়ে এলো, আহ আয়ান! আয়ান তখনও থামল না। সে যেন এক বর্ণা ঘরে তিথির ঘাড় গলা কাজ যেখানে যেখানে তার মুখ পৌঁছালো, সেখানে সে একের পর এক গভীর চুমুন এবং হিংস্র কামড় বসিয়ে যেতে লাগলো, যেন সম্পূর্ণ শৈলে নিজের মালিকানা প্রতিষ্ঠা করছে। এই তীব্র নেশায় তিথি যেন নিজের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে শুধু যন্ত্রণা ও শিহরণের এক মিশ্রণে মৃদু গঙ্গানির মতো শব্দ করে আয়ানের প্রতিটি ছোঁয়ায় গ্রহণ করতে লাগলো। আয়ানের ছোঁয়া ক্রমশ অধিক গভীরতায় প্রবেশ করতে লাগলো। আয়ান অপেক্ষার অবসর না রেখে দাঁত ব্যবহার করে তিথির ইনায়ের বেদন ছিঁড়ে দিল। এরপর তিথির সারা শরীরে সে তৃষার্তের মতো চুমু খেতে শুরু করলো। এই তীব্র আবেগ ও উত্তেজনার মুহূর্তে তিথি হাঁপাতে হাঁপাতে আয়ানের চুল মুঠো করে ধরে দিল এবং আলতো করে খামচে ধরল, যেন তাকে আরও নিবিড়ভাবে কাছে চাইছে। তিথির তীব্র উত্তেজনার স্রোতে ভেসে যাচ্ছে। সে যেন আর কোনো বাদ মানতে রাজি ছিল না। নিজের অধর্ম বাসনা মেটাতে সে বিন্দুমাত্র দ্বিধা না করে নিজেই আয়ানের ট্রাউজারের ফিতা জট করে টেনে খুলে ফেলল।
তিথির এই আকস্মিক এবং সাহসিক কাণ্ড দেখে আয়ান মুহূর্তের জন্য থমকে গেল। তারপর তার ঠোঁটে চওড়া দুষ্টুমির এক হাসি ফুটে উঠল। সে দম নিয়ে টিপ্পনি কেটে বলল, বাহ, বেশি সাহস দেখাচ্ছিস তুই। দাঁড়া, আজ তোকে বুঝিয়ে দিচ্ছি মজা কাকে বলে। কথাটা শেষ করেই আয়ান আগ্রাসী ভঙ্গিতে তিথির শরীরের নিম্নাংশের নিচের কাপড়ের অংশটুকুও খুলে ফেলল। এরপর বিন্দুমাত্র দেরি না করে আয়ান নিজের শরীর থেকে সবটুকু পোশাক ছুঁড়ে ফেলে তিথিকে জাপটে ধরে কম্বলের নিচে আশ্রয় নিল। মুহূর্তের মধ্যে আয়ান আর কোনো প্রস্তুতি বা সময় ক্ষেপণ করল না। উত্তেজনার চূড়ান্তে সীমার পৌঁছে সে তীব্র হিংস্র এক ধাক্কায় তিথির গভীরে প্রবেশ করে ফেলল। সেই প্রথম আকস্মিক আঘাতই যন্ত্রণায় তিথি মুখ থেকে একটি তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো। আহ! আয়ান তখনও নিজের উন্মাদনায় মত্ত। সে অবিরাম গতিতে আদর করে চলল আর চিৎকার করে বলতে লাগলো, অফ নে, এখন নে, এই নে তোর আদর, আহ নে নে নে। তিথিও এই যন্ত্রণা ও অদ্ভুতপূর্ব শখের তীব্র স্রোতে ভেসে যাচ্ছে। সে আয়ানকে দুহাতে অত্যন্ত শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে এই মুহূর্তের তীব্রতা থেকে জীবনেও এক মুহূর্তের জন্য মুক্তি পেতে চায় না। বেশ কিছুক্ষণ পর যখন উত্তেজনা চরম সীমায় পৌঁছালো, তিথি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফিসফিস করে কাতর কণ্ঠে আয়ানকে বলল, আহ আয়ান ভাইয়া, থামো, আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ, ব্যথা লাগছে, একটু আস্তে করো, অনুরোধ করছি। তিথির এই আর্তনাদ মিনতি যেন আয়ানের ভেতরে দাবনকে আরও বেশি নিয়ন্ত্রণহীন করে তুলল। সে একরক্তিও থামল না, বরং গতি ও তীব্রতাকে আরও বহুগুণে বাড়িয়ে চলল। তিথির চোখ থেকে অবিরত ধারায় নেমে আসছিল অশ্রু। বাংলায় যাকে বলে সুখের কান্না, তিথি ঠিক সেই আনন্দের আতিশয্যের কান্না করছে। একসময় আয়ান ক্লান্তিতে হাঁপাতে হাঁপাতে তিথির উষ্ণ বুকে ধপাস করে আছড়ে পড়ল। কিন্তু এই বিরতি ছিল ক্ষণিকের। সে কয়েক মুহূর্তে গভীরভাবে শ্বাস নিয়ে তিথির দিকে তাকিয়ে জেদ নিয়ে বলল, এতদিন তুই আমাকে যা জ্বালিয়েছিস তার প্রতিশোধ আজ সুদে আসলে মিটিয়ে দেব। কথাটা বলেই আয়ান আবারও নতুন করে তিথির উপর ঝাঁপিয়ে পড়ল এবং একদম উন্মুক্ত পাগলা ঘোড়ার মতো সে আদর করতে শুরু করলো। রাতের একেবারে শেষ প্রহরে তিথি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় আয়ানকে অত্যন্ত দুর্বলভাবে ধাক্কা দিয়ে বলল, আয়ান প্লিজ স্টপ, আমি সত্যি আর নিতে পারছি না। আয়ান তখন দাঁতে দাঁত চেপে উত্তর দিল, নো বেবি, তুই যখন সিংহকে ঘুম ভাঙিয়েছিস তখন সিংহের থাবা সহ্য করার ক্ষমতাও রাখতে হবে তোর। আয়ান এক রক্তিও দমে গেল না। এক মুহূর্তের জন্যও সে তিথিকে মুক্তি দিল না। তিথি অসহায়তায় ফুঁপিয়ে কেঁদেই চলছে, কিন্তু তিথির সেই করুণ কান্না যেন আয়ানের কাছে এক নতুন আনন্দের উৎস যোগাচ্ছে। এভাবেই আয়ান পুরোটা রাত তিথির ওপর নিজের কর্তৃত্ব ফলাতে থাকলো। যখনই সে শক্তির অভাবে একটু নুয়ে পড়ত, তখনই তিথি উষ্ণ বুকে আছড়ে পড়ে ক্ষণিকের জন্য শান্ত হতো, আর আবার শক্তি সঞ্চয় করে আরও বেশি আগ্রাসী হয়ে ঝাঁপিয়ে পড়ত। ঠিক ভোরের আলো ফোটার আগে ফজরের আজানের সুর যখন শোনা গেল, আয়ান নিজের শরীরের শেষ শক্তিটুকু তিথির গভীরে ঢেলে দিল। এরপর সে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে তিথির বুকে মাথা রেখে লম্বা শ্বাস টানতে টানতে গভীর ঘুমে তলিয়ে গেল। তিথিও যন্ত্রণার পাশাপাশি চরম সুখে শরীর সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ায় সেও আয়ানের বাহুডরে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা খানবাড়ির বিশাল এলাকাটা যেন নবরূপ নিয়েছে। রঙিন ফুল, আলোকসজ্জা আর জালোর দিয়ে পুরো বাড়িটা চকমকে করে সাজানো হচ্ছে। একসঙ্গে দুটি বিয়ে, তাই আয়োজনের কোনো ত্রুটি নেই। আত্মীয় স্বজনদের আগমনে বাড়িটা এখন কোলাহলে মুখরিত। আজ গায়ে হলুদ এবং কাল বিয়ের তারিখ
তোরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিচে নামতেই দেখলো পুরো বাড়িতে শ্বাস রব, রৌশনী খান, হিমি খান এবং তনুজা খান সকলেই কর্মব্যস্ত। কাজের লোকদের দিক নির্দেশনা দিচ্ছেন। তোরার পেটে তখন আগুনের মতো খিদে জ্বলছে। সে তনুজা খানের কাছে গিয়ে প্রায় আবদারের স্বরে বলল, মা, পেটটা সুসু করছে, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। তিথির কথা শুনে তনুজা খান স্নেহভরা হাসলেন। তিনি বললেন, আরে তিথিও কাল রাত থেকে অদ্ভুক্ত, যা তো মা, ওকেও ডেকে নিয়ে আয়। আচ্ছা মা। কথাটা বলেই তোরা প্রায় ছুটে তিথির রুমে এলো, কিন্তু রুমে এসে দেখে ঘর একদম ফাঁকা। তোরা প্রথমে ভাবলো নিশ্চয়ই বেলকনিতে দাঁড়িয়ে আছে। এইভাবে সে ঠোঁটে হাসি বুলিয়ে বারান্দায় উকি দিল, কিন্তু না, সেখানেও কেউ নেই। তোরা ভ্রু কুঁচকে গেল। সে তাড়াহুড়ো করে ওয়াশরুমের দরজায়ও চোখ বুলিয়ে দেখল, সেখানেও নেই। ঘটনা কি? তিথি এত সকালে সব ছাপিয়ে কোথায় উধাও হলো? নিচে তো সাজসজ্জার ভিড়ে ছিল না। এইসব নানা চিন্তা মাথায় নিয়ে তোরা যখন হকচকিত হয়ে রুম থেকে বেরিয়ে আসছে, ঠিক তখনই আরফার সঙ্গে মুখোমুখি হলো। আরফা তোরাকে দেখেই খিলখিল করে হেসে মস্করা করে বলল, কিরে নতুন বউ, সকাল সকাল কার খোঁজে এত অস্থির? মনে হচ্ছে রুদ্র ভাইয়াকে খুঁজে পাচ্ছিস না, তাই না? তোরা লজ্জায় আরক্ত হয়ে মাথা নামিয়ে বলল, না আপু, আমি আসলে তিথিকে খুঁজছিলাম। কেন, সে ঘরে নেই? না আপু, সবখানে দেখলাম, কোথাও নেই। ওহ আচ্ছা, চল তো একবার ছাদের দিকে যাই, মনে হয় ছাদে আছে। ওই মেয়ের তো আবার ভোরে ছাদে ঘোরার বাতি আছে। কথা শেষ করে তোরা আর আরফা তিথির সন্ধানে দুজনে মিলে ছাদের দিকে পা বাড়ালো। ধীরে ধীরে তিথির জড়তা ভরা ঘুম ভাঙল, আর সে অনুভব করলো তার পুরো শরীরের ওপর যেন পাথরের মতো ভারী কিছু চেপে আছে। তিথি কষ্টে ধীরে ধীরে চোখ মেলে, আর চোখ খুলেই যখন নিজেদের বুকের ওপর আয়ানের মাথা দেখল, তিথি যেন তাৎক্ষণিক বিদ্যুতের শক খেল। তারপরই তিথি বুঝতে পারল তার শরীরটা যেন এক ফোঁটা শক্তিহীন, আর প্রত্যেকটা অঙ্গে অসহ্য যন্ত্রণা, বিশেষ করে তলপেট থেকে প্রসবের জায়গাটা পর্যন্ত তীব্র দমপট পানি। তিথি যেই আয়ানকে ধাক্কা দিয়ে সরাতে যাবে, তখনই তার দৃষ্টি গেল শরীরের দিকে। তার এবং আয়ান দুজনের গায়ে এক টুকরো কাপড়ের সুতোও নেই। তারা দুজনের সম্পূর্ণ নগ্ন। আবার লজ্জাজনক ও ভয়ঙ্কর দৃষ্টি দেখে তিথি আতঙ্কের কাঠ হয়ে গেল, এবং তার গলা চিরে এক ভয়াবহ বিক চিৎকার বেরিয়ে এলো। সেই গলা ফাটানো আর্তনাদে আয়ানের ঘুম চমকে ভেঙে গেল। সে ধড়মড়িয়ে উঠে দু কানে হাত চেপে ধরে দেখল তিথি এক কাণ্ড ঘটিয়েছে। আয়ান রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। কিরে, সকাল সকাল কানের পর্দা ফাটানোর পরিকল্পনা করেছিস নাকি শালি রাক্ষসী কোথাকার? তিথি যেন আকাশ থেকে পড়া অবস্থা, তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে তোতা পাখির মতো কাঁপা কাঁপা গলায় বলল, আমি তোমার ঘরে কেন? আর আমরা দুজনে এমন অবস্থায় কেন? তিথির এই নির্বোধের মতো প্রশ্নে আয়ান বুঝে গেল যে তার নেশার ঘর কেটে গেছে, এবং এখন আর তিথির কিছু মনে নেই। আয়ান আর ঝটকা দিয়ে তিথির ওপর থেকে নেমে এলো। আয়ানকে সম্পূর্ণ নগ্ন দেখে তিথি আজকে সঙ্গে সঙ্গে কম্বলের ভিতরে গুটিসুটি মেরে লুকিয়ে গেল এবং সি করতে করতে বলল, সে ভাইয়া, সে তোমার একটুও লজ্জা করছে না নিজের বোনের সামনে এইভাবে উলঙ্গ হয়ে থাকতে? সে আয়ান তখন তাড়াতাড়ি কোমরে একটি তোয়ালে পেঁচাতে পেঁচাতে তিথির দিকে হিংস্র দৃষ্টি দিয়ে বলল, যদি এতটাই সতীপনা দেখাতি আর ভাই বলে মানতি,
তাহলে কাল রাতে আমার আদর পেতে তুই পাগলের মতো ছটফট করতিস না। এখন নেশা ছুটে গেছে তো, শরীরের ক্ষুধা মিটেছে তো, তাহলে আর এক সেকেন্ডও দেরি না করে এই মুহূর্তে বেরিয়ে যা আমার রুম থেকে। আর কখনো আমার রুমে ঢোকার চেষ্টা করবি না। আয়নের কথাগুলো শুনে তিথি যেন হতবাগের শেষ প্রান্তে চলে গেল। সে তাড়াহুড়ো করে কম্বলের আড়াল থেকে মাথা বের করে আয়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মা, মানেটা কি? আমার শরীরে ক্ষুধা মানে কি বলছো? কাল রাতে ঠিক কি হয়েছে? আর আমি তোমার ঘরে কেন? আয়ন হিংস্রভাবে তিথির দিকে ঝুঁকে এসে চোখে আগুন নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যা হয় একজন স্বামী আর স্ত্রীর মধ্যে সেটাই হয়েছে, বুঝেছিস? এখন আর সতী শাস্তি হবে না। এখনই বের হ আমার রুম থেকে। তিথির মুখটা সচরাচর ফ্যাকাশে হয়ে গেল। আয়নের অস্পষ্ট ইঙ্গিত সে পুরোপুরি না বুঝলেও তার ভেঙে পড়া শরীর আর অসহ্য ব্যথা স্পষ্ট প্রমাণ দিচ্ছিল কাল রাতে গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে। এইসব ভাবতে ভাবতেই তার চোখ গেল বিছানার দিকে। সাদা চাদরে লালচে রঙের ভয়াবহ দাগ। এই রক্ত দেখেই তিথি নিশ্চিন্ত হয়ে গেল কাল রাতে আয়ান তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু এত বড় সর্বনাশ কিভাবে হলো? এই চিন্তা আসতেই তিথি কান্নায় ভেঙে পড়ল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তিথির কান্না দেখে আয়ান চরম বিরক্তিতে গজগজ করে বলল, শোন, এই নাকামো ঢঙের কান্না আমার সামনে দেখাবি না। আবেগ দেখানোর ইচ্ছে থাকলে নিজের রুমে গিয়ে দেখা। তিথি ভীষণ ঘেন্না নিয়ে আয়নের দিকে তাকালো। আয়ান যে এতটা নিচু মনের হতে পারে তিথি তা কোনোদিনও কল্পনা করেনি। তিথির মাথায় তখন একটাই চিন্তা, আয়ান হয়তো সুযোগ নিয়ে জোর করে তার ইজ্জত লুটে নিয়েছে। এই ভাবনাতেই সে ঘেন্নায় চোখ ছোট করে আয়ানের দিকে তাকিয়ে বলল, সি ভাইয়া, সি। তোমার সাথে আমার মনোমালিন্য ছিল, কখনো তোমাকে পছন্দ করতাম না সেটা আলাদা কথা, কিন্তু তাই বলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করে দেবে? এখন আমি কিভাবে মুখ দেখাবো? আমার বিয়ে কি করে হবে? আমার হবু জামাই কি আমাকে গ্রহণ করবে? তুমি আমার গায়ে এইভাবে কলঙ্কের ছাপ বসিয়ে দিলে, এর মানে কি তুমি এই জঘন্য উপায়ে আমার উপর প্রতিশোধ নিলে? গল্প নির্লজ্জ ভালোবাসা পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।